হে আল্লাহ, তুমি সবাইকে রক্ষা করো। কত মানুষের কাছে এক সপ্তাহ পরে তারপর খাবার পৌঁছেছে। এই যে বন্যায় কত মানুষের দুর্গতি, কত কষ্ট। সবাইকে এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ। এই যে অনাহারে তাদের দিনগুলো কাটছে, নিজের ঘর বাড়ি ছেড়ে একটা আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা উঠেছে। কতটা কষ্ট মানুষ হিসাবে, মানুষের এই কষ্টগুলো দেখলে আসলে সেটা মেনে নেওয়া যায় না। অনেক বেশি খারাপ লাগছে, কষ্ট লাগছে, তবুও কিছু করতে পারছি না, কিছু করার নেই। শুধু এতটুকুই বলতে পারি যে আল্লাহ এদেরকে রক্ষা করো, মহান আল্লাহ। তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই, তুমিই একমাত্র রক্ষা করার মালিক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই তো সকালবেলা বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, বাইরের আবহাওয়াটা আর কি দেখছিলাম। তো বাইরের প্রকৃতিটা দিয়েই শুরু করেছি আজকের ব্লগ। আর এদিকে কিছু ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সেগুলো আমি রেখে দিচ্ছি। তো আমি পরবর্তীতে ওগুলো ধুয়ে নিব। আর এখানে গাছের পানিগুলো চেঞ্জ করার দরকার ছিল, তো এই পানিগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এই সিঙ্গোনিয়াম গাছগুলো একটু আমি ক্লিন করে নিচ্ছি। দেখা যায় কিছুদিন পরপরই কিন্তু এই পানিগুলো চেঞ্জ করে দিলে গাছগুলো একদম সতেজ থাকে। তো আপনাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব। আমার ননদ কিছুদিন আগে মারা গিয়েছে আর কি, চাচাতো ননদ। তো আমি কিন্তু তার মারা যাবার খবর শুনে আমি এক মুহূর্তেও দেরি করিনি, যেহেতু গ্রামের বাড়ি হলো মেহেরপুর। তো মানে একটা দিনের ভিতরেই না সব কিছু ঘটে গিয়েছে, কি বলবো। সকালবেলা সে ডাক্তারের কাছে গিয়েছে, সারাদিন থেকে সন্ধ্যার সময় সে মারা গিয়েছে। তার পেটে ছিল 3 মাসের বাচ্চা, যেটা আমরা কেউই জানতাম না। তো যেহেতু সে চাচাতো ননদ ছিল, তারপরেও খুব কাছের মানুষ ছিল আর কি। ভাবি ননদের যে সম্পর্কটা মানে খুবই মধুর ছিল, ভালো ছিল। তো যাই হোক, তো তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে এটা শুনেছি, তবে তার পেটে যে বাবু ছিল আমরা এটা কেউ জানতাম না। এমনকি সে 3 মাসের প্রেগনেন্ট এটাও আমরা জানতাম না, সেও বলেনি, তার হাজব্যান্ডও আমাদেরকে বলেনি। আর তার কিন্তু 1.5 বছরের একটা বাচ্চাও আছে। তো যাই হোক, সারাদিন সে হাসপাতালে থাকার পরে তো তার আসলে ভীষণ পেটে ব্যথা করছিল। সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারপর সারাদিন সেখানে আছে। তো ডাক্তারকে যেহেতু বলা হয়নি যে তার পেটে বাচ্চা আছে, যেহেতু আসলে আমার চাচি শাশুড়ি ওরা কেউই জানে না যে ওর পেটে বাবু আছে। তো সে উর্মি যে হাসপাতালে আর কি, আমার ননদ যে হাসপাতালে, ও কিন্তু সেখানে গিয়ে আমার চাচি শাশুড়িকে বলেনি যে ওর পেটে বাবু আছে, এমনকি ওর হাজব্যান্ডও এই কথাটা বলেনি। তো যার কারণে আমরা ডাক্তারকে আর কি আমার চাচি শাশুড়িরা বলতে পারিনি যে ওর পেটে বাবু আছে। তো সেই চিকিৎসাটাই ওর কিন্তু সারাদিন পড়েনি। তো তারপর সেই চিকিৎসা না পড়ার কারণে ডক্টর ভেবেছে হয়তো ওর গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে পেটে ব্যথা করছে। তো যাই হোক, তারপর তাকে প্রচুর পানি খেতে বলে, কেননা পেটে পানি না থাকলে তো আল্ট্রাসাউন্ড করা যায় না, এটা আমরা সবাই জানি। তো আসলে 2-3 দিন ধরে কিছু সেরকম খায়নি, ওর শরীর এত বেশি দুর্বল ছিল। তো তারপর বিকালবেলা ওকে পানি খাওয়াতে বললে জোর করে, তারপর কিছুটা পানি খাওয়ানো হয়। তো কিছুটা পানি খাওয়ানোর পরে তারপর যখন পেটে ওর মানে পানিটা যায়, তারপর ওকে আল্ট্রাসাউন্ড করে। তো আল্ট্রাসাউন্ডটা করিয়ে নিয়ে আসার পরপরই কিন্তু ও মারা যায়। তখন রাত 9টা বাজে আর কি। তো ও মারা যায়। তো মারা যাওয়ার খবরটা শোনা মাত্র, আমরা যখন শুনি, আমরা কিন্তু শোনা মাত্রই আমরা গাড়িতে উঠে পড়ি। আমরা গাড়িতে ফোন দিই এবং আমার হাজব্যান্ড, আমার বাবুসহ আমরা চলে যাই সেখানে। তবে দুর্ভাগ্য, আমরা গিয়ে ওর মুখটা আমরা দেখতে পারিনি। তো আসলে 3 মাসের বাচ্চা নিয়ে আর 1.5 বছরের একটা বাচ্চা রেখে এই যে না ফেরার দেশে চলে গেল মাটা। এখন এই যে 1.5 বছরের যে বাচ্চাটা আছে, এর কি হবে বলেন? তো মা ছাড়া একটা বাচ্চার যে কতটা কষ্ট, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন ওই বাচ্চাটার মানে মুখটা দেখলে কি বলবো, এত বেশি কষ্ট লাগে যেটা বলার ভাষা নেই। তো
ও কিন্তু প্রথমে বলছিল যে তোমার মা কোথায়। তো ওর মা মানে ও ওকে যদি বলা হচ্ছিল যে তোমার মা কোথায়, তো ও বলছিল যে আম্মু এখন হাসপাতালে আছে বা আম্মু এখন ঘুমাচ্ছে, এরকম কথা বলছিল। মানে প্রথম দু একদিন ও শুধু এই ধরনের কথাই বলছে যে আম্মু এখন হাসপাতাল আছে, আম্মু এখন ঘুমাচ্ছে, আম্মু ঘুমিয়ে আছে। তারপর দু একদিন যখন চলে গিয়েছে বা রাতের বেলা ঘুমাতে গিয়ে ও কিন্তু ওর মাকে খুঁজছে। তো বাচ্চাটা যখন ওর মাকে খুঁজছে তখন আসলে কি বলবো, কিছু বলার নেই। তো তারপর ও যেহেতু ওর নানু বাড়ি ছিল ওই কয়েকদিন, তো ও তখন 1.5 বছরের বাচ্চা, তারপরও দেখুন কতটা তার বুদ্ধি। সে তার আব্বুকে বলছিল আব্বু বাড়ি, আব্বু বাড়ি, আম্মু, আব্বু বাড়ি, আম্মু। অর্থাৎ ও মনে করছিল যে হয়তো তার বাড়িতে গেলে তার আম্মুকে পাবে। তারপর ওর বাবা ওকে তার বাড়িতে নিয়ে যায়, তবে ও সেখানে গিয়েও তো তার মাকে দেখতে পায় না। তবে ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, সে আসলে মুখ ফুটে এত কিছু কিন্তু বলতেও পারছে না। তো যাই হোক, আল্লাহ এই বাচ্চাটাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আরও ছোট বাচ্চা, হয়তো ওর বড় হলে মনেও থাকবে না। ও আসলে এখন বর্তমানে ওর নানিদের বাড়িতেই আছে। তো যাই হোক, আসলে কখন কার কপালে কি বিপদ আসে এটা কিন্তু বলা যায় না। তো আল্লাহ সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করুক, হেফাজত করুক, এটাই চাই। আর এদিকে এই যে আপনাদের সঙ্গে সেই করুণ গল্প শোনাতে গিয়ে কিন্তু কি রান্নাবান্না করছি, কি কাজ করছি সেটা আর বলাই হয়নি। এদিকে এই যে দেখুন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু আজকে মুরগির মাংস রান্না করছি আর হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। তো আমি কিন্তু শাপলাটা প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, এতে করে রান্না করলে খুব ভালো লাগবে। তো এই তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা দেখছিলাম। যেহেতু ইদানিং খুবই বৃষ্টি, আর বৃষ্টি তো আমার খুব ভালো লাগে। আর দেখা যাচ্ছে এত বৃষ্টির কারণে কিন্তু ওরকমভাবে কোনো কাপড় ধুতেও পারছি না, কেননা আসলে এত বৃষ্টিতে কিভাবে বা কাপড় ধুতে পারি, অনেক কাপড় জমা হয়ে গিয়েছে। তো যাই হোক, সেগুলো ধুয়ে দিতে হবে রোদ উঠলেই। আর এদিকে এই যে দেখুন আমার কিন্তু মাংসটা রান্না প্রায় শেষ। দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। আর এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করে নিয়েছি। হাজব্যান্ড কিন্তু শাপলাটা ওরকমভাবে পছন্দ করে না, তবে এটা আমার ভীষণ পছন্দ। তবে সে চিংড়ি মাছ দিয়ে রান্না করাতে সে কিন্তু ভীষণ পছন্দ করেছে। তো এই তো দেখুন, এখানে যারা রাইস কুকারে ভাত রান্না করেন তাদের জন্য একটা টিপস হিসাবে এটা নিতে পারেন। তো যারা রাইস কুকারে ভাত রান্না করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তারা কিন্তু দেখবেন। এই যে আমি ঢাকনাটা এরকম করে দিয়েছি, যখন ভাতটা উতল আসবে এরকম করে দিলে হবে কি, ভাত উতল আসলে রাইস কুকারে কিন্তু চারপাশ দিয়ে মানে পানি পড়তে থাকে, যে ফেনাটা ওটা কিন্তু পড়তে থাকে। তো আপনি যদি ঢাকনাটা এভাবে দেন তাহলে কিন্তু আর কোনো একটু বাইরে কোনো পানি যাবে না। আমি আগে একদিন একটা টিপস শেয়ার করেছি যে তেল দিয়ে দিলেও কিন্তু এরকম সমস্যাটা হবে না। তো কেউ যদি তেল দিতে না চান তারা কিন্তু এটা টিপসটা অবশ্যই ফলো করবেন, দেখবেন অনেক বেশি ভালো উপকার পাবেন। এদিকে রান্নাবান্না তো শেষ করেছি, রান্না শেষে আবার হাজব্যান্ড ছেলে দুজনই বলছিল তারা লুডুস খাবে, তো তাদেরকে একটু লুডুসও রান্না করে দিলাম। তো এই তো তারা লুডুস রান্না করে দিলে খেয়ে এই যে বাবা ছেলে দুজন কিন্তু এখন নামাজে চলে যাচ্ছে। তো আমার ছেলে আমাকে বলছিল যে আম্মু তুমি কিন্তু রুমে চলে যাও, আম্মু তুমি রুমে যাও, ও বারবার এটাই বলছিল। তো এই তো তারা নামাজে চলে যাচ্ছে। আর আমার ছেলেটা প্রত্যেক দিন শুক্রবারে কিন্তু দুপুরবেলা মাশাআল্লাহ তার বাবার সাথে কিন্তু সে সপ্তাহে আর কি চলে যায় নামাজে। আর এদিকে দেখুন এই যে আমরা তিনজন আবার একটু কিন্তু বিকালে বের হয়েছিলাম, তো নদীর পাড়ে যাব আর কি। তো আমাদের আসলে বেশিরভাগ এখানে নদীর পাড়টাতেই যাওয়া হয়। তো এই তো ঘুরতে বলতে এখানে আর কি এই যে নদীর পাড়টাতে না প্রচুর কিন্তু মাছ আছে সেখানে। তো হাজব্যান্ড বলছিল সেখানে দেখবা নদীর কিন্তু অনেক ধরনের মাছ দেখতে পাবা। তো আমাদের কিন্তু যেহেতু বাবু ঘুমিয়েছিল দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে, তো ওর উঠতেই না ঘুম থেকে 5টা 5:30 বেজে গিয়েছিল, যার কারণে ওইভাবে আর মানে যেতে পারিনি, তাড়াতাড়ি করে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে কিন্তু অনেকগুলো পোয়া মাছও কিনে নিয়ে আসছিলাম আমরা। তো অন্য কোনো মাছ ওইরকমভাবে ছিল না। চেওয়া মাছ যেটা লম্বা লম্বা, আপনারা হয়তো অনেকেই চিনবেন, তো ওটা হাজব্যান্ড খায় না, তার কারণে কিনতে পারিনি। আর কিছু পোয়া মাছ কিনে নিয়ে আসছিলাম, নদীর একদমই টাটকা মাছ। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই কিন্তু ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।